অন্ধকারে আলো জ্বালাতে যে জাতি শপথ নেয় তাকে কি থামানো যায়? ইরান হাজার বছরের প্রতিরোধের নাম। ইতিহাস বলছে তারা কখনো কারো সামনে মাথা নত করেনি, আর এবারও আগুনের ভেতর থেকে উঠে দাঁড়িয়ে এক নতুন শক্তির গল্প লিখছে তেহরান। মস্কো, রাশিয়ার রাজধানী। বিশ্ব পারমাণবিক সপ্তাহ উপলক্ষে এক ঐতিহাসিক সফরে পৌঁছেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। তার চোখে দৃঢ়তা, কণ্ঠে অটল প্রতিজ্ঞা। তিনি ঘোষণা দিলেন রাশিয়ার সঙ্গে চুক্তি হচ্ছে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য। ৮টি কেন্দ্র, এর মধ্যে 4টি গড়ে উঠবে বুশেহরে। বাকি কেন্দ্রগুলোর স্থান ইতিমধ্যে নির্ধারিত। ভূমি প্রস্তুত, গবেষণা সম্পন্ন, পরিকল্পনা তৈরি। চুক্তি সম্পূর্ণ হলেই শুরু হবে নকশা আর প্রকৌশল কাজ, যেন সিনেমার স্ক্রিপ্ট। একটি জাতি যে প্রতিদিন আগুনের ঝড় সামলেও শান্তিপূর্ণ বিদ্যুতের আলো নিয়ে স্বপ্ন বুনছে। এখানে খেলা শুধু প্রযুক্তির নয়, এটি ভূ রাজনীতির দাবা। ইসলামী স্পষ্ট বললেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণভাবেই চালিয়ে যাবে, কিন্তু তিনি তীক্ষ্ণ কণ্ঠে ইউরোপের ত্রয়ী শক্তি ব্রিটেন, ফ্রান্স আর জার্মানিকে সতর্ক করলেন। তাদের কর্মকাণ্ড আইন ভঙ্গ করছে, জাতিসংঘের মর্যাদা ক্ষুণ্ণ করছে, আর শান্তির পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিশ্ব যখন পারমাণবিক নিরাপত্তার কথা বলছে, তখন কে আক্রমণ চালাচ্ছে? ইসলামের স্মৃতিচারণ শীতল কাঁপন ধরায়। 13ই জুন বিনা উস্কানিতে ইসরায়েল ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়। শহীদ হন উচ্চপদস্থ কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী, সাধারণ মানুষ। তারপর যুক্তরাষ্ট্র ঝাঁপিয়ে পড়ে 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ, যা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন, এমনকি এনপিটি চুক্তিকেও ধুলোয় মিশিয়ে দেয়। কিন্তু এখানেই ইরানের শক্তি। বোমা ভেদ করে যখন আগুনের ফুলকি উড়ে আসে, তখনও ইরান ঘোষণা দেয়, আমরা থামব না, আমরা এগোবো, শান্তিপূর্ণ শক্তির পথে আমরা অবিচল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনা হলো ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য, কিন্তু প্রস্তাব পাশ হলো না। এই ব্যর্থতা যেন বিশ্বকে মনে করিয়ে দিল, ইরানকে আর আগের মতো চেপে ধরা যাবে না। তেহরান ইউরোপীয় ট্রয়কে কড়া ভাষায় অভিযুক্ত করেছে, বলেছে তোমরা তোমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছ। যুক্তরাষ্ট্র যখনই চুক্তি ছেড়ে গেছে, তখন তোমাদের আর কোনো অধিকার নেই আমাদের ওপর অবৈধ নিষেধাজ্ঞা চাপানোর। ভাবুন তো, একদিকে বোমার ধ্বংসস্তূপ, অন্যদিকে আলো জ্বালানোর প্রস্তুতি। রক্তমাখা মাটিতে দাঁড়িয়েও ইরান রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। এ যেন আগুনের ভেতর থেকে নতুন সূর্য ওঠার গল্প। এ যেন সেই ঘোষণা, ইরানকে ভাঙা যায় না, ইরানকে দমিয়ে রাখা যায় না। বিশ্ব রাজনীতির এই অন্ধকার নাট্যমঞ্চে ইরান বলছে, তোমরা হামলা চালাও, নিষেধাজ্ঞা দাও, আমাদের বিজ্ঞানী হত্যা করো, কিন্তু আমরা আলোয় ফিরব, কারণ আমরা ইরান, আমরা অটুট। গাজা হবে কবরস্থান, ইসরায়েলকে হামাসের হুঁশিয়ারি। গাজা সিটির আকাশে ধোঁয়া, রাস্তায় গর্জে ওঠা ট্যাঙ্কের শব্দ। কিন্তু এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে হামাস স্পষ্ট জানিয়ে দিল, গাজা হবে তোমাদের কবরস্থান। হামাসের সতর্কবার্তা। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড হিব্রু ভাষায় বিবৃতি দিয়ে বলেছে, ইসরায়েল যদি গাজা সিটিতে আরও অগ্রসর হয়, তবে এর মূল্য হবে ভয়াবহ। বন্দীদের ভাগ্য সরাসরি নির্ভর করছে ইসরায়েলের সামরিক পদক্ষেপের ওপর। যোদ্ধারা ইতিমধ্যেই পাড়া মহল্লায় অবস্থান নিয়েছে, মুখোমুখি সংঘর্ষের জন্য প্রস্তুত। এ যেন যুদ্ধক্ষেত্রের ভেতর থেকে আসা মৃত্যুর অঙ্গীকার। 6 সৈন্যের মৃত্যু যুদ্ধের গতি পাল্টে দিল। 18ই সেপ্টেম্বর আলাদা ঘটনায় নিহত হল 6 ইসরায়েলি সৈন্য। দক্ষিণ গাজার রাফাতে 4 জন মারা গেলেন বুলডোজার এগোনোর সময় রাস্তার পাশে বোমা বিস্ফোরণে। পশ্চিম তীরের একটি সীমান্ত ক্রসিংয়ে জর্ডানের এক বাসিন্দা গুলি চালিয়ে হত্যা করল আরও 2 সৈন্যকে। এ যেন ইসরায়েলের আক্রমণের মাঝে একের পর এক টুইস্ট। গাজায় আগুনের বৃষ্টি। ইসরায়েলি বিমান হামলায় 33 জনের মরদেহ একসাথে পৌঁছালো আল শিফা হাসপাতালে। ফোন, ইন্টারনেট বন্ধ, মানুষ অন্ধকারে বন্দী। ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক নিয়ে শহরের কেন্দ্রে ঢুকছে, কিন্তু প্রতিটি গলি যেন এক একটা ফাঁদ। রাফার ধ্বংসস্তূপে লুকানো প্রতিরোধ। সামরিক সংবাদদাতা আভি আশকেনাজি স্বীকার করেছেন, রাফা দখল করার দাবি 2 বার করা হলেও হামাস এখনও ভেতরে সক্রিয়। তারা ধ্বংসস্তূপকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। 3টি পৃথক গুলিযুদ্ধ, এক মারাত্মক রাস্তার বোমা হামলা, সব মিলিয়ে ইসরায়েলের অপ্রতিরোধ্য শক্তিকে বারবার আঘাত করছে গেরিলা কৌশল। অক্টোবর থেকে বদলে যাওয়া যুদ্ধ। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের চিত্র ভিন্ন। হামাস চালিয়েছে হঠাৎ আক্রমণ, অপারেশন আল আকসা স্টর্ম। ইসরায়েলের শত শত ট্যাঙ্ক, ড্রোন, সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। সুড়ঙ্গ নেটওয়ার্ক, অ্যাম্বুশ আর বিস্ফোরক দিয়ে হামাস বদলে দিয়েছে যুদ্ধের নিয়ম।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখন এমন এক ব্যয়বহুল যুদ্ধে আটকে গেছে যার শেষ নেই, নিশ্চিত জয় নেই। ইসরায়েলের ট্যাঙ্ক যখন গাজার রাস্তায় ঢোকে তখন ভেতর থেকে লুকানো প্রতিরোধকারীরা উঠে আসে ছায়ার মতো। বিস্ফোরণ কাঁপিয়ে দেয় ধ্বংসস্তূপ, ধোঁয়ার ভেতর মিলিয়ে যায় যোদ্ধারা। গাজার মানুষ হয়তো ঘর হারাচ্ছে, পরিবার হারাচ্ছে, কিন্তু প্রতিরোধ থামছে না। প্রতিটি ধ্বংসস্তূপ থেকে যেন আবারও জন্ম নিচ্ছে নতুন যোদ্ধা। হামাস শেষ অস্ত্র পর্যন্ত লড়বে, আত্মসমর্পণ করবে না। এই ঘোষণার ভেতরে লুকিয়ে আছে যুদ্ধের আসল টেস্ট। ইসরায়েল চাইলেও গাজাকে ধ্বংস করে দিতে পারছে না, বরং গাজাই তার কবরস্থানে পরিণত হওয়ার হুমকি দিচ্ছে। এই লড়াই কোথায় গিয়ে থামবে? শান্তির টেবিলে, নাকি গাজার ভাঙা ইট পাথরের ভেতরেই শুরু হবে নতুন এক ইতিহাস? এটাই গাজার যুদ্ধ, যেখানে প্রতিটি গলি এক যুদ্ধক্ষেত্র, আর প্রতিটি সৈন্য জানে সামনে হয়তো অপেক্ষা করছে কবরস্থান। বুক কাঁপানো এক রাত, গাজার দরজা ঠেলে যুদ্ধ কি এবার পৌঁছাবে মিশরে? আবার উত্তেজনা, আবারও এক অদৃশ্য আতঙ্ক। মধ্যপ্রাচ্যের বুকে রাতের আকাশে ঘন কালো ধোঁয়া, মাটিতে ট্যাঙ্কের গর্জন, সীমান্তে লোহার প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা সেনারা। ঘুম নেই কারো চোখে, কারণ গাজার দক্ষিণ সীমান্তে রাফা ক্রসিংয়ে মিশরের সেনাদের কড়া পাহারা। এর পেছনে লুকিয়ে আছে এক মহাভয়ঙ্কর শঙ্কা। হঠাৎ করে যদি লাখো ফিলিস্তিনি ভেঙে দেয় সীমান্তের বেড়াজাল, যদি তারা ঢুকে পড়ে উত্তর সিনাইয়ের মরুভূমিতে, তখন কি করবে মিশর? অগ্নি পরীক্ষায় কায়রো। 2 বছরেরও বেশি সময় ধরে চলা গাজার যুদ্ধ কেবল ফিলিস্তিনিদের নয়, এবার অগ্নি পরীক্ষায় দাঁড় করিয়েছে কায়রোকেও। যুদ্ধের শুরু থেকেই মিশর ঘোষণা দিয়েছিল, গাজার 23 লাখ মানুষকে তাদের ভূমি থেকে তাড়ানো হবে না, আমরা তা মানব না। কিন্তু বাস্তবতা অন্য কথা বলছে। ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক স্থল ও আকাশ অভিযান প্রায় 4 লাখ মানুষকে গাজা সিটি থেকে দক্ষিণে ঠেলে দিয়েছে। সেই দক্ষিণ মানে মিশরের সীমানার পাশে রাফা। এখন কায়রোর চোখে আতঙ্ক। যদি হঠাৎ করে লাখো মানুষ সীমান্ত ভেঙে ঢুকে পড়ে, তবে সেটি শুধু জনসংখ্যার চাপ নয়, জাতীয় নিরাপত্তার জন্য বিপর্যয়। মিশরের সরকারি সূত্র আল আরাবি আল জাদিদকে বলছে, সবকিছু যেন সাজানো চিত্রনাট্য। ফিলিস্তিনিদের ধীরে ধীরে সীমান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পরিকল্পনাটা এমনভাবে তৈরি যে একদিন হাজার হাজার মানুষ বোমার ভয় থেকে দূরে মাত্র 100-150 মিটার পার হয়ে মিশরে ঢুকে পড়বে। তখন বিশ্ব দেখবে মিশর মানবিকতার দরজা বন্ধ রেখেছে, আর ইসরায়েল তারা দায়মুক্ত হয়ে যাবে। কিন্তু প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমাদের ভূমিতে ফিলিস্তিনি গণপলায়নের দরজা খুলব না। ইসরায়েলি অভিযানের নাম দিয়েছেন পদ্ধতিগত গণহত্যা। নতুন আঞ্চলিক বিস্ফোরণ। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু উল্টো অভিযোগ করেছেন কায়রোর বিরুদ্ধে, মিশর ফিলিস্তিনিদের কারাগারে আটকে রেখেছে। এই পারস্পরিক অভিযোগ সম্পর্ক আরও তিক্ত হলেও মিশর এখনো ভাঙেনি 1979 সালের শান্তি চুক্তি। তবে ঝড় থামছে না। জর্ডান ইতিমধ্যেই ঘোষণা করেছে, ফিলিস্তিনিদের জোর করে সরানো মানে যুদ্ধ ঘোষণা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, 2 বছরে নিহত 65,000-এরও বেশি মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরায়ণের পরোয়ানা জারি করেছে, কিন্তু তারপরও ইসরায়েলের হামলা থামেনি। মিশর বরাবরই মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল। কাতার আর যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে কায়রো যুদ্ধবিরতির চেষ্টা করেছে, কিন্তু ওয়াশিংটন আর তেল আবিব মিশরকে দূরে রাখতে চাইছে আলোচনার টেবিল থেকে। দোহায় হামাস নেতাদের উপর সাম্প্রতিক ইসরায়েলি হামলা তো সেই আলোচনার কফিনে শেষ পেরেক। ট্যাঙ্ক, হেলিকপ্টার আর ভয়ঙ্কর প্রশ্ন। উত্তর সিনাইতে এখন মিশরের ট্যাঙ্ক, হেলিকপ্টার, সেনা কুচকাওয়াজ সবই চলছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের উস্কানি যে কোনো সময় মিশরকেও টেনে নিতে পারে যুদ্ধে। তখন রক্তক্ষয়ী সংঘর্ষের মানচিত্র কেবল গাজায় সীমাবদ্ধ থাকবে না, পৌঁছে যাবে কায়রোর বুক পর্যন্ত। আর ইরান, এই অগ্নিগর্ভ বাস্তবতায় ছায়ার মতো ভেসে উঠছে ইরানের নাম। তেহরান বহু আগেই সতর্ক করেছে, ফিলিস্তিনিদের ভূমি থেকে তাড়ানো হলে পুরো অঞ্চল আগুনে পুড়ে যাবে। ইরানের সামরিক শক্তি আজ শুধু হরমুজ প্রণালী নয়, লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন আর আঞ্চলিক মিত্ররা এক অদৃশ্য চাপ সৃষ্টি করছে তেল আবিব আর ওয়াশিংটনের ওপর।
আতঙ্কে ইসরায়েলের ইতিহাসের ক্যালেন্ডারে এই দিনটি লিখে রাখা যাবে সবচেয়ে ভয়ঙ্কর 24 ঘন্টা। হঠাৎই যেন মৃত্যু নেমে এলো গাজার রাফা থেকে শুরু করে পশ্চিম তীর জর্ডান সীমান্ত পর্যন্ত। দক্ষিণ গাজার রাফা ভোরের আধারে অগ্রসর হচ্ছিল ইসরায়েলি বাহিনী। সামনে হামাস পেতে রেখেছিল নীরব মৃত্যু ফাঁদ। মুহূর্তেই বিস্ফোরিত হলো রোড সাইড বোমা, ছিন্ন ভিন্ন হলো আইডিএফ এর হ্যান্ডি, জ্বলে উঠল আগুন, আর সেখানেই শেষ হলো 4 সেনার জীবন। তাদের মধ্যে একজন অফিসার, 3 জন সৈনিক। সবাই ছিলেন সম্মানিত প্যারাট্রুপার, গলানি কমান্ডো আর কিংবদন্তি সাইরেত মাক্কাল ইউনিটের সদস্য। আরও 3 জন গুরুতর আহত, একজন মৃত্যুর সঙ্গে লড়ছেন। আইডিএফ এর বিবৃতিতে বলা হলো, রাফা এলাকায় ডেকল ব্যাটালিয়নের অভিযানকালে 4 সেনা শহীদ হয়েছেন। তারা অফিসার প্রশিক্ষণ স্কুলের সদস্য ছিলেন। দৃশ্যটি ছিল ভয়ঙ্কর। পথ পরিষ্কার করছিল এক আর্মার্ড বুলডোজার, কিন্তু বিস্ফোরণে মুহূর্তেই ছিন্ন ভিন্ন হল হ্যান্ডি। এটি ছিল গত 10 দিনে গাজায় প্রথম বড় ক্ষয়ক্ষতি। তবু ইসরায়েলি বাহিনী জানালো, অভিযান থামবে না। রাফার জেনিনা এলাকায় হামাসের ঘাঁটি ধ্বংস করতে তাদের অগ্রযাত্রা চলবে। আইডিএফ প্রধানের দাবি, হামাস বড় পরাজয়ের মুখে। যুদ্ধের সমাপ্তি ঘনিয়ে এসেছে। গিদিয়নের রথ অভিযানে লক্ষ্য হল জিম্মিদের মুক্তি আর হামাস শাসনের পতন। একই দিনে আরেক মঞ্চে ঘটল ভয়ঙ্কর নাটক। পশ্চিম তীর জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং। একজন ট্রাক চালক, যিনি গত 3 মাস ধরে গাজার উদ্দেশ্যে সাহায্য পৌঁছে দিচ্ছিলেন, হঠাৎ পরিণত হলেন আত্মায়ীতে। প্রবেশপথে পৌঁছে হঠাৎই গুলি চালালেন তিনি। গুলি আটকে গেলে বের করলেন ছুরি। শুরু হলো ছুরিকাঘাত। মুহূর্তেই লুটিয়ে পড়লেন 2 ইসরায়েলি সেনা। পরে গুলিতে নিহত হন সেই চালক। ইসরায়েলি সেনাবাহিনী জানালো, একজন সন্ত্রাসী এলএনবি ক্রসিংয়ে ট্রাক নিয়ে প্রবেশ করে গুলি চালিয়েছে। 2 জন নিহত হয়েছেন। ঘটনার পর জর্ডান বলেছে, এটি মানবিক সাহায্য মিশনের জন্য হুমকি। তারা তদন্ত শুরু করেছে। অন্যদিকে ইসরায়েল সঙ্গে সঙ্গে জর্ডান থেকে সাহায্য প্রবেশ বন্ধ করে দিয়েছে। নতুন করে কঠোর নিরাপত্তা যাচাই ছাড়া আর কোনো মানবিক সাহায্য ঢুকবে না। এই ক্রসিং আগেও রক্ত দেখেছে। গত বছর এখানেই জর্ডানীয় এক হামলাকারী 3 ইসরায়েলিকে হত্যা করেছিল। এবারও যেন ইতিহাস পুনরাবৃত্তি হলো। একদিনে 2 মঞ্চ, গাজার রাফা আর পশ্চিম তীরের সীমান্ত। মোট 6 সেনা প্রাণ হারালো। এক পাশে বোমার দহনে পুড়ল, অন্য পাশে ছুরিকাঘাত। আইডিএফ এর দাবি, শেষ বিজয় ঘনিয়ে এসেছে। কিন্তু প্রশ্ন রয়ে গেল, যদি বিজয় এতই ঘনিয়ে আসে, তবে কেন প্রতিদিনই সেনা হারাচ্ছে তারা? গাজা হবে কবরস্থান, ইসরায়েলকে হামাসের হুঁশিয়ারি। গাজা সিটির আকাশে ধোঁয়া, রাস্তায় গর্জে ওঠা ট্যাঙ্কের শব্দ। কিন্তু এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে হামাস স্পষ্ট জানিয়ে দিল, গাজা হবে তোমাদের কবরস্থান। হামাসের সতর্কবার্তা। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড হিব্রু ভাষায় বিবৃতি দিয়ে বলেছে, ইসরায়েল যদি গাজা সিটিতে আরও অগ্রসর হয়, তবে এর মূল্য হবে ভয়াবহ। বন্দীদের ভাগ্য সরাসরি নির্ভর করছে ইসরায়েলের সামরিক পদক্ষেপের ওপর। যোদ্ধারা ইতিমধ্যেই পাড়া মহল্লায় অবস্থান নিয়েছে, মুখোমুখি সংঘর্ষের জন্য প্রস্তুত। এ যেন যুদ্ধক্ষেত্রের ভেতর থেকে আসা মৃত্যুর অঙ্গীকার। 6 সৈন্যের মৃত্যু যুদ্ধের গতি পাল্টে দিল। 18 সেপ্টেম্বর আলাদা ঘটনায় নিহত হল 6 ইসরায়েলি সৈন্য। দক্ষিণ গাজার রাফাতে 4 জন মারা গেলেন বুলডোজার এগোনোর সময় রাস্তার পাশে বোমা বিস্ফোরণে। পশ্চিম তীরের একটি সীমান্ত ক্রসিংয়ে জর্ডানের এক বাসিন্দা গুলি চালিয়ে হত্যা করল আরও 2 সৈন্যকে। এ যেন ইসরায়েলের আক্রমণের মাঝে একের পর এক টুইস্ট। গাজায় আগুনের বৃষ্টি। ইসরায়েলি বিমান হামলায় 33 জনের মরদেহ একসাথে পৌঁছালো আল শিফা হাসপাতালে। ফোন, ইন্টারনেট বন্ধ, মানুষ অন্ধকারে বন্দী। ইসরায়েলের সেনারা ট্যাঙ্ক নিয়ে শহরের কেন্দ্রে ঢুকছে, কিন্তু প্রতিটি গলি যেন এক একটা ফাঁদ। রাফার ধ্বংসস্তূপে লুকানো প্রতিরোধ। সামরিক সংবাদদাতা আভি আশকেনাজি স্বীকার করেছেন, রাফা দখল করার দাবি 2 বার করা হলেও হামাস এখনও ভেতরে সক্রিয়। তারা ধ্বংসস্তূপকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। 3টি পৃথক গুলিযুদ্ধ, এক মারাত্মক রাস্তার বোমা হামলা, সব মিলিয়ে ইসরায়েলের অপ্রতিরোধ শক্তিকে বারবার আঘাত করছে গেরিলা কৌশল। অক্টোবর থেকে বদলে যাওয়া যুদ্ধ। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের চিত্র ভিন্ন। হামাস চালিয়েছে হঠাৎ আক্রমণ, অপারেশন আল আকসা স্টর্ম। ইসরায়েলের শত শত ট্যাঙ্ক, ড্রোন, সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। সুড়ঙ্গ, নেটওয়ার্ক, অ্যাম্বুশ আর বিস্ফোরক দিয়ে হামাস বদলে দিয়েছে যুদ্ধের নিয়ম।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখন এমন এক ব্যয়বহুল যুদ্ধে আটকে গেছে যার শেষ নেই, নিশ্চিত জয় নেই। ইসরায়েলের ট্যাঙ্ক যখন গাজার রাস্তায় ঢোকে তখন ভেতর থেকে লুকানো প্রতিরোধকারীরা উঠে আসে ছায়ার মতো। বিস্ফোরণ কাঁপিয়ে দেয় ধ্বংসস্তূপ, ধোঁয়ার ভেতর মিলিয়ে যায় যোদ্ধারা। গাজার মানুষ হয়তো ঘর হারাচ্ছে, পরিবার হারাচ্ছে, কিন্তু প্রতিরোধ থামছে না। প্রতিটি ধ্বংসস্তূপ থেকে যেন আবারও জন্ম নিচ্ছে নতুন যোদ্ধা। হামাস শেষ অস্ত্র পর্যন্ত লড়বে, আত্মসমর্পণ করবে না। এই ঘোষণার ভিতরে লুকিয়ে আছে যুদ্ধের আসল টুইস্ট। ইসরায়েল চাইলেও গাজাকে ধ্বংস করে দিতে পারছে না, বরং গাজাই তার কবরস্থানে পরিণত হওয়ার হুমকি দিচ্ছে। এই লড়াই কোথায় গিয়ে থামবে? শান্তির টেবিলে, নাকি গাজার ভাঙা ইট পাথরের ভেতরেই শুরু হবে নতুন এক ইতিহাস? এটাই গাজার যুদ্ধ, যেখানে প্রতিটি গলি এক যুদ্ধক্ষেত্র, আর প্রতিটি সৈন্য জানে সামনে হয়তো অপেক্ষা করছে কবরস্থান। তেহরানের নতুন ঘূর্ণিঝড়, ইরান উঠছে দখলদারদের ঘুম হারাম। যুদ্ধ শেষ হয়েছে কয়েক মাস আগে, কিন্তু তার প্রতিধ্বনি এখনো বাজছে তেহরানের আকাশে। ইসরায়েলের সঙ্গে সেই ভয়ঙ্কর সংঘর্ষের পর থেকে ইরান যেন নতুন করে জন্ম নিয়েছে। অতীতের ক্ষতকে শক্তিতে রূপান্তরিত করে তারা এখন দাঁড়িয়েছে আগের চেয়ে আরো শক্তিশালী, আরো ভয়ঙ্কর। ইরানের রাস্তায় এখন গর্জে উঠছে সামরিক কুচকাওয়াজ, ক্ষেপণাস্ত্রের ধাতব ঝলক, আকাশ প্রতিরক্ষার নতুন নকশা, আর মোহরার শব্দ যেন ঘোষণা করছে এবার ইরান প্রস্তুত। মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, বুধবার তেহরানে দাঁড়িয়ে এক সতর্কবার্তা দিলেন। তার কণ্ঠ ছিল দৃঢ়, চোখে আগুন। আমাদের প্রতিরক্ষা এখন যুদ্ধ প্রস্তুতির পর্যায়ে পৌঁছেছে। শত্রুরা ভুলেও ইরানের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। আমেরিকা বা ইসরায়েল কেউই এবার আক্রমণ করার চিন্তা করুক না। এ যেন এক নতুন ইরানের আগমনী সুর, অতীতের ক্ষত বর্তমানের আগুন। 1980 সালে ইরাক ভেবেছিল সহজেই ইরানকে হাঁটু গাড়াতে বাধ্য করবে। সাদ্দাম হোসেনের সেই স্বপ্ন 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে ভেঙে চূর্ণ হয়েছিল। ইরান প্রমাণ করেছিল তাদের মাটি জয় করা যায় না। আর গত জুনের ঘটনাই বা ভুলে যায় কিভাবে? ইসরায়েল যখন হঠাৎ হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে চেয়েছিল, তখন তেহরান জবাব দিয়েছিল ক্ষেপণাস্ত্রের বৃষ্টি দিয়ে। শুধু ইসরায়েলই নয়, আমেরিকা যখন পাশে দাঁড়িয়েছিল তখন তাদের ঘাঁটিও পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। শেষমেশ যুদ্ধবিরতিতে ফিরতে বাধ্য হয়েছিল দুই দখলদার শক্তি। নতুন দুর্গ, নতুন হুঁশিয়ারি। এখন ইরান শুধু প্রস্তুত নয়, বরং আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। তাদের প্রতিরক্ষা খাত নতুন করে সাজানো হয়েছে। আকাশ প্রতিরক্ষার ঢাল এতটাই মজবুত যে শত্রুপক্ষ এখন আক্রমণের আগে শতবার ভাববে। ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এতটাই সমৃদ্ধ যে আকাশে উঠে শত্রুর বিমান নামানো শুধু সময়ের ব্যাপার। মুসাফি গর্জে উঠলেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সীমান্ত রক্ষায় পুরোপুরি প্রস্তুত। এবার যে কোনো আগ্রাসনের জবাব আমরা দ্বিগুণ শক্তিতে দেব। ইরানের জাগরণ, দখলদারদের আতঙ্ক। ইসরায়েল ও আমেরিকা ভেবেছিল ইরানকে থামিয়ে দেওয়া যাবে, কিন্তু বাস্তব এখন উল্টো। তেহরান জেগে উঠেছে, আরও শক্তিশালী, আরও ভয়ঙ্কর। আকাশে ড্রোন, মাটিতে ক্ষেপণাস্ত্র, সীমান্তে সেনাদের পদশব্দ, সবকিছু মিলে যেন ঘোষণা করছে নতুন এক যুগের সূচনা। বর্তমানে ইরান শুধু একটি দেশ নয়, বরং এক দুর্গ, যেখানে প্রতিটি ইট বসানো আছে প্রতিরোধের ইতিহাস দিয়ে। প্রশ্ন এখন একটাই, কে সেই বোকা যে আবার আগ্রাসনের দুঃসাহস দেখাবে? রিয়াদে স্বাক্ষরিত চুক্তি, মুসলিম বিশ্বের নতুন ঝড়। কাতারে হামলা, আর সেই হামলাই পাল্টে দিল গোটা মুসলিম বিশ্বের সমীকরণ। যে দেশগুলো এতদিন বিচ্ছিন্ন দ্বীপের মতো ছড়িয়েছিল, তারা বুঝে গেল এবার আর আলাদা থাকা সম্ভব নয়। ইসরায়েল যখন কাতারে আগুন ছড়ালো, সেই মুহূর্তে উপসাগরের বুকে জন্ম নিল ভয়। ভারত যখন পাকিস্তানের দরজায় ইসরায়েলকে নিয়ে এলো, তখন রিয়াদও বুঝল সময় ফুরিয়ে আসছে। নিরাপত্তার জন্য শুধু ওয়াশিংটনের ভরসায় থাকা মানে আত্মহত্যা। তাই নড়ে চড়ে বসল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রিয়াদের রাজপ্রাসাদে এক ঐতিহাসিক দৃশ্য। এক পাশে সৌদি যুবরাজ, অন্য পাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দুজনের হাতে কলম, সামনে টেবিলে রাখা এক অভূতপূর্ব সমঝোতা। সেই চুক্তিতে লেখা রইল, এক দেশের বিরুদ্ধে আগ্রাসন মানে উভয়ের বিরুদ্ধে আগ্রাসন। এবার থেকে সৌদি আরব আর পাকিস্তান কেবল বন্ধু নয়, অভিন্ন প্রতিরক্ষা অংশীদার। প্রতীক নয়, বাস্তব। একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা ফাইন্যান্সিয়াল টাইমসকে জানালেন, এটি কেবল প্রতীকী নয়, বাস্তবে প্রয়োগযোগ্য চুক্তি। যে কোনো হুমকির জবাব দিতে এখন ব্যবহার হবে সব সামরিক উপায়।
কেন এমন তারা? উত্তর খুঁজতে গেলে চোখ রাখতে হয় দোহায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার দিকে। সেই হামলা কেবল কাতার নয়, গোটা উপসাগরকে আতঙ্কিত করেছে। রিয়াদ বুঝেছে আর একা দাঁড়িয়ে থাকা যাবে না। সৌদি পাকিস্তানের পুরনো সম্পর্ক নতুন রূপ। পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক নতুন কিছু নয়। একসময় পাকিস্তানের সাবেক সেনাপ্রধান রিয়াদের সন্ত্রাস বিরোধী বাহিনীর প্রধান হিসেবেও কাজ করেছেন। বহুবার ইসলামাবাদকে আর্থিকভাবে সাহায্য করেছে রিয়াদ। এবার সেই পুরনো সম্পর্ক পেল নতুন মাত্রা। শেহবাজ শরীফ হাসিমুখে বললেন, এটি শুধু প্রতিরক্ষার চুক্তি নয়, এটি ভ্রাতৃত্বের প্রমাণ। পাকিস্তানের ভেতর উচ্ছ্বাস। বিশ্লেষকদের মতে এই চুক্তি পাকিস্তানের আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করবে। বিশেষ করে সীমান্তে ভারতের সঙ্গে টানটান উত্তেজনার সময় এটি ইসলামাবাদের জন্য বাড়তি ঝাল। ইরানের ছায়া, শক্তির অন্য নাম। কিন্তু এই ছবির ভেতরে লুকিয়ে আছে আরেক গল্প। মধ্যপ্রাচ্যের প্রকৃত শক্তি প্রদর্শন করেছে ইরান। গত জুনে ইসরায়েল হঠাৎ হামলা চালিয়েছিল ইরানের পরমাণু কর্মসূচিতে, কিন্তু ইরান পাল্টা জবাব দিয়েছিল ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে। শুধু ইসরায়েল নয়, আমেরিকার ঘাঁটিও গুঁড়িয়ে দিয়েছিল তারা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে দুই দখলদার দেশকে যুদ্ধবিরতিতে ফিরতে হয়েছিল। এই স্মৃতি এখনো তাজা। উপসাগরের প্রতিটি প্রাসাদে, প্রতিটি সেনা ঘাঁটিতে ঘুরে বেড়াচ্ছে তেহরানের নাম। সৌদি পাকিস্তানের চুক্তি তাই শুধু ইসরায়েলের বিরুদ্ধে ঝাল নয়, বরং ইরানের শক্তির প্রতিধ্বনিও। এক দখলদারকে রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছে ইরান। এবার সেই পথে হাঁটছে রিয়াদ, ইসলামাবাদ। কয়েক বছর আগে সৌদি আরব যখন ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক সহযোগিতার চুক্তি নিয়ে কথা বলছিল, তখন গাজায় রক্তপাত থামাতে না পারায় সব আলোচনা থেমে গিয়েছিল। আজ সেই একই রিয়াদ মুখ ফিরিয়েছে পশ্চিম থেকে, হাত বাড়িয়েছে পূর্বের এক মুসলিম শক্তির দিকে। একদিকে ইসরায়েলি আগ্রাসন, অন্যদিকে মার্কিন নীতির টালমাটাল অবস্থা। সব মিলিয়ে রিয়াদ ও ইসলামাবাদের হাত মেলানো হলো এক নতুন অধ্যায়ের সূচনা। সৌদি প্রাসাদের দেয়াল আজ সাক্ষী হলো এক ঘোষণা, আমরা আর একা নই, আমরা একসাথে। কিন্তু আসল প্রশ্ন থেকে যাচ্ছে, এই জোট কি সত্যিই উপসাগরের শান্তি রক্ষা করবে? ইয়েমেন থেকে ইসরায়েল পর্যন্ত আকাশে বাজছে প্রতিশোধের গান। যখন হুথিরা আঘাত খায়, তারা অপেক্ষা করে না, সময় নষ্ট হয় না। শত্রু আঘাত করে, ততক্ষণে হুথি বাহিনী প্রস্তুত। এই রীতি এবারও ব্যতিক্রম হয়নি। ইসরায়েলে হঠাৎ বেজে উঠল সাইরেন। কেন্দ্রীয় ইসরায়েল থেকে জেরুজালেম শব্দটি ছুটে যাচ্ছে আশ্রয় কেন্দ্রে। মানুষ দৌড়াচ্ছে, জানে এটি বিপদের বার্তা। মুহূর্তে সেই আশঙ্কা সত্যি হল। ইয়েমেন থেকে ছুটে আসে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ইসরায়েল। আকাশ প্রতিরক্ষা সক্রিয়। আকাশ জুড়ে আগুনের রেখা, যুদ্ধের রং। আয়রন ডোমের আলোয় চেয়ে থাকা প্রতিরক্ষা। আইডিএফ জানালো হামলা থামানো হয়েছে, কিন্তু প্রতিশোধের তীব্রতা ছিল অনিবার্য। কয়েক ঘন্টা আগেই ইসরায়েলি বিমান বাহিনী হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে বোমা বর্ষণ করেছিল। অভিযোগ ছিল এই বন্দর দিয়ে ইরান থেকে অস্ত্র আসে, যা পরে ইসরায়েলের দিকে ছোড়া হয়। কিন্তু হুথিরা শূন্যে তাকায়নি, তারা আকাশেই জবাব দিয়েছে। সতর্কবার্তা দেওয়া হয়েছিল, বন্দর খালি করুন, নিরাপদে থাকুন। কিন্তু বাস্তবতা অন্যরকম। প্রত্যক্ষদর্শীরা জানায় মাত্র 10 মিনিটে 3টি ডক ধ্বংস। বিস্ফোরণের শব্দে শহর কেঁপে ওঠে। নারী ও শিশু সহ বেসামরিক মানুষ প্রাণ হারায়। আলমাসিরা জানায় একদিনে ইসরায়েল অন্তত 12টি বিমান হামলা চালিয়েছে। কিন্তু হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, আমাদের আকাশ প্রতিরক্ষা এখন সরাসরি ইসরায়েলি যুদ্ধ বিমানকে প্রতিহত করছে, আমরা হার মানব না। টুইস্ট আসে প্রতিশোধের গল্পে। কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি এবং তার মন্ত্রিসভার অর্ধেক সদস্য। সেই ক্ষতি প্রতিহত করতে হুথি ক্ষেপণাস্ত্র ছুটে আসে। নতুন হামলাকে অনেকে ধারাবাহিক প্রতিশোধ হিসেবে দেখছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস হুঁশিয়ারি দেন, যতবার তারা আঘাত করবে ততবারই মূল্য দিতে হবে। কিন্তু প্রশ্ন, মূল্য দিচ্ছে কে? 14 দিনে হুথিরা অন্তত 212 বার সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়েছে। লোহিত সাগরের রমন বিমানবন্দর, যেখানে হুথি ড্রোন বিস্ফোরিত হয়, আহত হয় অন্তত 2 জন। বিমানবন্দর কয়েক ঘন্টা বন্ধ, শহর কেঁপে ওঠে বিস্ফোরণে। হুথির ভাষ্য স্পষ্ট, এটি ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েলের দিকে। মাঝে মধ্যেই আঘাত করছে বাণিজ্যিক জাহাজে। ইসরায়েল যতই আঘাত হানুক, হুথিরা জবাব দেবে সাথে সাথে। এটি শুধু ইয়েমেনের লড়াই নয়, এটি প্রতিরোধের প্রতীক। এটাই মধ্যপ্রাচ্যের আকাশে এখন চলছে, একটি সত্যিকারের যুদ্ধের গল্প, যেখানে আকাশে মাঠ, প্রতিরক্ষা ও প্রতিশোধী গান। হুথি শক্তি মানে সাহস,
প্রতিরোধ এবং প্রতিশোধের ধারাবাহিকতা। এবারও তারা থামবে না। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও লাল আগুনে ভরে উঠেছে। ইসরায়েলের লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অস্থির হয়ে গেছে গোটা অঞ্চল। এতদিন মনে হয়েছিল লড়াই শুধু গাজাকে ঘিরে সীমাবদ্ধ, কিন্তু সেই আগুন এখন ছড়িয়ে পড়ছে লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, এমনকি ইয়েমেন পর্যন্ত। টার্গেট হলো এমন এক দেশ যার সঙ্গে ইসরায়েলের সরাসরি কোনো শত্রুতা ছিল না। দেশটি হলো মধ্যপ্রাচ্যের ধনী শক্তি, গ্যাস আর তেলের আধার কাতার। মুহূর্তেই আকাশ কেঁপে উঠল ইসরায়েলের ক্ষেপণাস্ত্রে। আঘাত হানা হলো একটি সভাকক্ষে, যেখানে ফিলিস্তিনি নেতারা শান্তি আলোচনায় বসেছিলেন। শান্তির মঞ্চ এক নিমিষে পরিণত হলো ধ্বংসস্তূপে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি নেতৃত্বকে মাটি চাপা দেয়া। এখান থেকে শুরু হলো উত্তেজনার নতুন অধ্যায়। হামলার খবর ছড়িয়ে পড়তেই মুসলিম বিশ্বে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। কাতারের উদ্যোগে তড়িঘড়ি বসে যায় জরুরি আরব ইসলামিক সম্মেলন। এক টেবিলে মুখোমুখি বসেন আরব লীগ আর ওআইসির শীর্ষ নেতারা। আর সেখানেই গর্জে ওঠেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার কণ্ঠ যেন বজ্রপাত। যুক্তরাষ্ট্র আর পশ্চিমাদের দীর্ঘ ছায়া ছাড়া ইসরায়েল কখনো এমন দুঃসাহস দেখাতে পারত না। এই হামলা শক্তির প্রদর্শনী নয়, বরং তাদের হতাশার বহিঃপ্রকাশ। পেজেশকিয়ান ঘোষণা দিলেন, এই হামলা মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার, এমনকি ইরানের ধ্বংসস্তূপ থেকেই একদিন নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে। শুধু নিন্দা জানালে হবে না, মুসলিম দেশগুলোকে নিতে হবে কার্যকর পদক্ষেপ। তিনি সতর্ক করলেন, যারা ইসরায়েলের আগ্রাসন মেনে নিচ্ছে বা সমর্থন করছে, ইতিহাস তাদের অপরাধ মনে রাখবে। আজ যদি আমরা ঐক্যবদ্ধ না হই, কাল কোনো দেশই নিরাপদ থাকবে না। তার এই ঘোষণা যেন ঢেউ তুলল বৈঠক কক্ষে। নেতারা নিঃশব্দে তাকিয়ে রইলেন। সবাই বুঝতে পারলেন, এটা শুধু বক্তৃতা নয়, বরং এক নতুন যুদ্ধ ঘোষণার পূর্বাভাস। পর্যবেক্ষকদের মতে দোহায় ইসরায়েলের হামলা শুধু কাতারের নয়, পুরো মুসলিম বিশ্বের ভাবনার ধারা পাল্টে দিয়েছে। ইসরায়েল হয়তো ভুলে গেছে এই অঞ্চলের সবচেয়ে বড় শক্তির নাম ইরান। হিজবুল্লাহ থেকে ইয়েমেনের হুথি, সবাই দাঁড়িয়ে আছে তেহরানের ছায়াতলে। ইরান বহুবার প্রমাণ করেছে তারা শুধু কণ্ঠ নয়, বাস্তব শক্তি। আঘাত করলে তারা পাল্টা আঘাত হানতে জানে। মুসলিম বিশ্ব কি সত্যিই এক হবে? ইসরায়েলের দুঃসাহস কি নিজেদের জন্য ফাঁদ হয়ে দাঁড়াবে, নাকি আবারও কূটনীতির ধোঁয়ায় ঢেকে যাবে সব? এদিকে ইসরায়েলের হাতে নিগ্রহের শিকার ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বিশ্বের ১ নম্বর ধনী ও ইউরোপের সেনজেনভুক্ত দেশ লুক্সেমবার্গ। জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে দেয়া হবে এই ঘোষণা। দেশটির পার্লামেন্টারি কমিশনকে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন ও পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল দেশটির এক পার্লামেন্টারি কমিশনকে জানিয়েছেন যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন। চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়াম সহ অন্য দেশগুলো যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, তখন লুক্সেমবার্গ এই সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা দেবে। কাতারের সম্মেলন শেষ। আরব দুনিয়ার বুক চিরে আগুন ছড়ালো ইসরায়েল। মুসলিম দেশগুলো দোহায় একত্র হলো, একসাথে থাকার শপথ নিল। কিন্তু সম্মেলনের কয়েক ঘন্টা পার হতে না হতেই ইসরায়েলের যুদ্ধবিমান আকাশ চিরে পৌঁছে গেল ইয়েমেনের আকাশে। হোদেইদা, লোহিত সাগরের তীরে দাঁড়িয়ে থাকা কৌশলগত বন্দর। সেই বন্দরেই ঝরে পড়ল বোমার ঝড়। প্রশ্ন জাগে, ইসলামিক সম্মেলন তবে অকার্যকর? দোহা থেকে সতর্কবার্তা গিয়েছিল। মুসলিম ব্লক ইসরায়েলকে সাবধান করেছিল, কিন্তু তেল আবিব যেন কর্ণপাত করল না, উল্টো আগুন ছুড়ে দিল ইয়েমেনের দিকে। আইডিএফ গর্ব করে ঘোষণা করল, এই হামলা ছিল সামরিক অবকাঠামোর বিরুদ্ধে। তাদের দাবি হোদেইদা ব্যবহার হচ্ছে ইরানি অস্ত্র পাচারের ঘাঁটি হিসেবে। সেই অস্ত্র দিয়েই হুথিরা ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছুড়ে দিচ্ছে ইসরায়েলের বুকে। কিন্তু ইয়েমেনি সংবাদ মাধ্যম আল মাসিরার রিপোর্ট ভিন্ন ছবি আঁকে। তারা বলছে, 12 দফা বিমান হামলায় ইসরায়েল ধ্বংস করেছে কৌশলগত সাইটগুলো। সাধারণ মানুষকে আগেই খালি করার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু রাতের আধারে বন্দরে কেঁপে উঠেছে আকাশ বাতাস। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিলেন, হুথিদের ভুলের মূল্য দিতে হবে।
ইসরায়েল কাটস আরও যোগ করলেন, ভবিষ্যতে হামলার যে কোনো প্রচেষ্টা ভেঙে চুরমার হবে আরও শক্তি দিয়ে। কিন্তু এখানেই টুইস্ট। হুথিদের ভুলের মূল্য দিতে হবে। ইসরায়েল কাটস আরও যোগ করলেন, ভবিষ্যতে হামলার যে কোনো প্রচেষ্টা ভেঙে চুরমার হবে আরও শক্তি দিয়ে। কিন্তু এখানেই টুইস্ট। হুথি মুখপাত্র জানালেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি যুদ্ধ বিমানের সঙ্গে লড়েছে। ইয়েমেনের আকাশে আগুন আর ধোঁয়া, এক যুদ্ধে দুই শক্তির মুখোমুখি সংঘর্ষ। প্রসঙ্গ ভুলে গেলে চলবে না, কেন ইসরায়েল এত আক্রমণাত্মক। কারণ হুথিরা থেমেনি। 18 মার্চ থেকে তারা ইসরায়েলের দিকে ছুড়ে দিয়েছে 84টি ক্ষেপণাস্ত্র ও 37টি ড্রোন। এর মধ্যে কিছু ইসরায়েল ঠেকিয়েছে, কিন্তু কিছু গোলে ঢুকে গেছে ইসরায়েলের বুকের ভেতরে। গত সপ্তাহেই দুনিয়াকে চমকে দিয়ে হুথির ড্রোন রামন বিমানবন্দরে আঘাত এনেছিল। 13 সেপ্টেম্বর তারা ছুড়েছিল ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র, লক্ষ্য তেল আবিবের দিকে। হুথিদের অঙ্গীকার স্পষ্ট। তারা বলছে, যতদিন গাজার রক্ত ঝরবে ততদিন ইসরায়েলের আকাশে হুথিদের আগুন ঝরবে। এ যেন দাবা খেলার বোর্ড। একদিকে আধুনিক প্রযুক্তি, মার্কিন সমর্থনে সজ্জিত ইসরায়েল, অন্যদিকে পর্বতমালা ঘেরা ইয়েমেনি যোদ্ধা, হাতে ক্ষেপণাস্ত্র, হৃদয়ে শহীদ হওয়ার স্বপ্ন। চিত্রটা সিনেমার মতো। আকাশে ইসরায়েলি F-35 গর্জন করছে, মাটিতে হুথি প্রতিরক্ষা ভেদ করে ছুটে চলেছে ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বন্দর শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডুলি, কিন্তু ইয়েমেনিরা থামেনি। আজকের এই লড়াই শুধু ইয়েমেন ইসরায়েলের নয়, এটি এক প্রতিরোধ, এক ঘোষণা যে ছোট্ট ইয়েমেনও ভয় দেখাতে পারে বিশাল শক্তিকে। শেষ দৃশ্যটা হয়তো এখনো লেখা হয়নি, কিন্তু স্পষ্ট, এই যুদ্ধ শুধু বোমা আর ক্ষেপণাস্ত্রের নয়, এটি ইচ্ছাশক্তির, এটি সাহসের, এটি প্রতিরোধের ইতিহাস। হোদেইদার বন্দরে ধোঁয়া উঠছে, কিন্তু ইয়েমেনের যোদ্ধাদের চোখে জ্বলছে আগুন। এই যুদ্ধ থামবে না। গাজার জন্য, মুসলিম উম্মার জন্য, ন্যায়ের জন্য হুথিরা আবারও আঘাত হানবে। মধ্যপ্রাচ্যের আকাশে কালো মেঘ। যতই দিন যাচ্ছে ততই শান্তি আর শৃঙ্খলা হারিয়ে যাচ্ছে। ফিলিস্তিন থেকে সিরিয়া, সিরিয়া থেকে লেবানন কিংবা ইয়েমেন, যেদিকে চোখ যায় সেদিকেই যুদ্ধ, আগ্রাসন আর ধ্বংস। আর এই অশান্তির কেন্দ্রে যে নামটি বারবার উঠে আসে সেটি হলো ইসরায়েল, মধ্যপ্রাচ্যের ক্যান্সার। একটা সময় ভাবা হতো কাতার অন্তত নিরাপদ, কিন্তু সেই দোহাকেও ছেড়ে দেয়নি দখলদাররা। 9 সেপ্টেম্বর কাতারের রাজধানীতে হামলা চালিয়ে 5 জন হামাস নেতাকে হত্যা করে ইসরায়েল। শান্তির প্রতীক কাতারের মাটিতে এমন রক্তপাত শুধু এক দেশকেই আঘাত করেনি, এটি পুরো আরব বিশ্বের স্থিতিশীলতাকে কাঁপিয়ে দিয়েছে। আন্তর্জাতিক আইনকে প্রকাশ্যে লঙ্ঘন করে এই হত্যাকাণ্ড গোটা মুসলিম বিশ্বের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, এভাবে চলতে থাকলে সৌদি আরব, কুয়েত কিংবা আমিরাত কি আর নিরাপদ থাকবে? ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে এখন আরব দেশগুলো ভাবছে একত্রে সামরিক জোট গঠনের। নাম হচ্ছে ইসলামিক আর্মি। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, মুসলিম দেশগুলোর আত্মরক্ষার জন্য যৌথ সেনাবাহিনী গঠন এখন সময়ের দাবি। ইসরায়েল যদি কাতারের মতো শান্ত দেশে হামলা চালাতে পারে, তবে তারা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের জন্য হুমকি। তার মতে, যদি মুসলিম বিশ্বের সম্মিলিত বাহিনী থাকত, তবে ইসরায়েল কখনো এমন স্পর্ধা দেখাতে পারত না। ইতিহাস বলছে এই ধারণা নতুন নয়। 1 দশক আগেই মিশরও এমন প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজনৈতিক মতপার্থক্য, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা আর পশ্চিমা জোটের চাপ সেই পরিকল্পনাকে থামিয়ে দিয়েছিল। কিন্তু দোহায় হামলার পর সবকিছু যেন নতুন করে বদলে যাচ্ছে। চলমান দোহা সম্মেলনে আবারও জোরালোভাবে আলোচনা উঠেছে একটি মুসলিম সেনাবাহিনী গড়তে হবে। এবার বিষয়টি শুধু আলোচনা নয়, অনেক দেশই এটিকে তাদের টিকে থাকার লড়াই হিসেবে দেখছে। তবে এখানে আরেকটি ধাক্কা। 2020 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল আমিরাত। এখন কাতারে হামলার পর তারা কঠিন পরীক্ষার মুখে। সম্পর্ক টিকিয়ে রাখবে নাকি আরব বিশ্বের পাশে দাঁড়াবে? একই দ্বিধায় রয়েছে সৌদি, কুয়েত, ওমান। যদি ইসলামিক আর্মির উদ্যোগ সত্যিই বাস্তবে রূপ নেয়, তবে এসব দেশের জন্য কূটনৈতিক সমীকরণ ভেঙে পড়বে। কারণ তখন আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা কঠিন হয়ে যাবে। প্রশ্ন একটাই, মুসলিম বিশ্ব কি সত্যিই পারবে একসাথে দাঁড়াতে, ঐক্যবদ্ধ হয়ে একটি সেনাবাহিনী গঠন করতে?
নাকি আবারও রাজনৈতিক মতভেদ আর কূটনৈতিক চাপে থেমে যাবে সব? আজকে দোহা, আগামীকালের জেরুজালেম কিংবা রিয়াদের ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে মুসলিম বিশ্বের সামনে এখন সিদ্ধান্তের মুহূর্ত। ঐক্য নাকি ভাঙন? এই লড়াই শুধু সীমান্তের নয়, এটা অস্তিত্বের। এবং কোটি কোটি মুসলিম চোখ আজ তাকিয়ে আছে ইসলামিক আর্মি আসবে কি আসবে না। মুসলিম বিশ্বকে গড়ছে যৌথ ইসলামিক আর্মি। মধ্যপ্রাচ্যের আকাশে আগুন, মাটিতে অশান্তি। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন আর ইয়েমেন, প্রতিটি দেশের ঘটনা যেন এক ধারাবাহিক উত্তেজনার গল্প। কিন্তু হঠাৎ দোহা, কাতারের রাজধানীতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শুধু হামাসের বৈঠকে লক্ষ্য করেনি, বরং পুরো আরব ও মুসলিম বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ওই হামলায় প্রাণ হারিয়েছেন 5 জন হামাস নেতা এবং 1 জন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। আন্তর্জাতিক আইনও এই হামলাকে সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে। আরব বিশ্বে এই আঘাতকে শুধু রাজনৈতিক আক্রমণ নয়, নিরাপত্তার সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে। আর এখানেই প্রশ্ন ওঠে, মুসলিম দেশগুলোকে যৌথ সামরিক বাহিনী অর্থাৎ ইসলামিক আর্মি গঠন করবে? ইরাকের প্রধানমন্ত্রীর আহ্বান। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সম্প্রতি বলেছেন, মুসলিম দেশগুলো এখনই যদি একত্রিত হয়ে নিজেদের রক্ষা করতে চায়, তাদের যৌথ সামরিক বাহিনী গঠন করা ছাড়া বিকল্প নেই। তার মতে শুধু সামরিক নয়, রাজনৈতিক অর্থনৈতিক অংশীদারিত্বও প্রয়োজন। তিনি সতর্ক করলেন, ইসরায়েলি আগ্রাসন কাতারে থেমে থাকবে না, পুরো অঞ্চলে তার প্রভাব পড়বে। পুরনো প্রস্তাবের পুনরুজ্জীবন। ইসলামিক আর্মির ধারণা নতুন নয়। প্রায় 1 দশক আগে মিশর এই প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজনৈতিক মতপার্থক্য, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা ও ভিন্ন জোটগত সম্পর্কের কারণে তখন তা বাস্তবায়ন হয়নি। দোহা হামলার পর এই প্রশ্ন আবার জীবন্ত হয়ে উঠেছে। মুসলিম দেশগুলোকে সত্যিই একযোগে সামরিক শক্তি গড়ে তুলতে পারবে? উপসাগরীয় রাজনীতির টানাপোড়েন। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, এখন কঠিন অবস্থায়। 2020 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল তারা, কিন্তু দোহা হামলার পর এই সম্পর্ক নতুন চাপের মুখে। সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান সব দেশই নিজেদের অবস্থান স্পষ্ট করতে বাধ্য হচ্ছে। ইসলামিক আর্মি গঠনের উদ্যোগ যদি এগিয়ে আসে, পশ্চিমা জোটের সঙ্গে সম্পর্ক বজায় রাখা আর মুসলিম বিশ্বে ঐক্য রক্ষা, দুটি একসাথে রাখা কঠিন হয়ে যাবে। ফিলিস্তিন প্রশ্ন ও মুসলিম ঐক্য। দোহা হামলার কেন্দ্রবিন্দুতে ফিলিস্তিন। ইরাকের প্রধানমন্ত্রী মনে করেন, ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম বহুদিন ধরেই মুসলিম দেশগুলোকে একত্রিত করার মূল কেন্দ্র। এবারও মুসলিম তরুণ প্রজন্ম সামাজিক মাধ্যমে সরব ইসলামিক আর্মির দাবি করছে। রাশিয়ার শক্তি ও চ্যালেঞ্জ। ইরানও এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের এই জটিলতায় ইরানের সামরিক ও কৌশলগত শক্তি নজর কাড়া। হিজবুল্লাহ থেকে ইয়েমেনি হুথি, সকলের পিছনে আছে তেহরানের শক্তিশালী ছায়া। ইসলামিক আর্মি গঠিত হলে শুধু ইসরায়েল নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যও পাল্টে যেতে পারে। দোহা হামলা দেখিয়ে দিল ইসরায়েল আর সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর উপরও আঘাত চালাচ্ছে। ইসলামিক আর্মি শুধু প্রতীকী নয়, এটি বাস্তব চাহিদা। মুসলিম বিশ্ব কি সত্যি ঐক্যবদ্ধ হয়ে সামরিক বাহিনী গঠন করবে, নাকি কূটনৈতিক জটিলতায় থেমে যাবে? একটাই বিষয় পরিষ্কার, যখন আগ্রাসন সীমা ছাড়িয়ে যায়, ঐক্যের আহ্বান আরো জোরালো হয়ে ওঠে। ইসরায়েলের পরবর্তী টার্গেট কি তুরস্ক? মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার ঢেউ নতুন মোড় নিয়েছে। ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনা এবার তুরস্ককে সরাসরি ঝুঁকির মুখে ফেলেছে। সিরিয়ার কৌশলগত অবস্থান এবং আঙ্কারার শক্তিশালী ভূ রাজনৈতিক ভূমিকা ইসরায়েলের সম্প্রসারণবাদী পরিকল্পনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের সম্প্রসারণবাদ কোনো কাল্পনিক ভাবনা নয়, এটি বাস্তব। যদি এটি থামানো না যায়, ধীরে ধীরে শুধু প্রতিবেশী দেশ নয়, আরও দূরের দেশগুলোও ইসরায়েলের হুমকির মুখে পড়বে। তুরস্কের ক্ষেত্রে বিষয়টি কেবল হামাস বা ফিলিস্তিনের সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়। ইসরায়েল সিরিয়ার উপর প্রভাব বিস্তার করতে চাইছে, আর তুরস্ক সেই কৌশলগত এলাকাগুলো ধরে রাখতে চায়। ফলে দুই দেশের মধ্যে সংঘাতের সম্ভাবনা স্পষ্ট। ইসরায়েল তুরস্ক সংঘাত কেবল সামরিক নয়, রাজনৈতিকও। তুরস্কের সাধারণ জনগণই ইসরায়েলের সম্প্রসারণবাদের বিরুদ্ধে। এই মনোভাব আঙ্কারার পক্ষে ইসরায়েলের উপস্থিতি মেনে নেওয়া আরও কঠিন করে তুলেছে। তাই সংঘাতের মূল কারণ শুধু হামাস নয়, বরং ইসরায়েলের বৃহত্তর সম্প্রসারণবাদী লক্ষ্য। এছাড়া ইরানের শক্তি ও প্রভাব এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করছে।
দোহায় অনুষ্ঠিত আরব ইসলামিক জরুরি সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বলেন, যদি মুসলিম দেশগুলো একজোট হয়, ইসরায়েল কোনো দেশকে সরাসরি আক্রমণ করার সাহস পাবে না। মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, মুসলিম বিশ্ব ঐক্য গড়ে তোলা এখন সময়ের সর্বোচ্চ দাবি। সৌদি আরব, তুরস্ক এবং অন্যান্য বড় মুসলিম দেশগুলো যদি একত্রে কাজ করে, তাহলে ইসরায়েলের সম্প্রসারণবাদ ঠেকানো সম্ভব। সৌদি যুবরাজের জবাবে মোহাম্মদ বিন সালমান বলেন, ইসলামিক দেশগুলোকে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী হতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই একমাত্র পথ যাতে ইসরায়েলের আগ্রাসন রুখে দেওয়া যায়। তিনি সতর্ক করে দেন, এই অঞ্চলে পরিস্থিতি অতীব সংবেদনশীল, তাই দেশগুলোর মধ্যে সহযোগিতা আর ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। ইরানের শক্তি। ইরানের সামরিক ও কৌশলগত শক্তি এই মুহূর্তে মুসলিম বিশ্বের জটিল পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিজবুল্লাহ থেকে ইয়েমেনের হুথি সবই ইরানের শক্তিশালী ছায়ার আওতায়। ইসলামিক দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তবে শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যই পাল্টে যেতে পারে। ইসরায়েলি সম্প্রসারণবাদের পথে তুরস্ক দাঁড়িয়ে আছে। আঙ্কারার অবস্থান শুধু সামরিক নয়, ভূ রাজনৈতিকও। আরব ও ইসলামিক দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে ওঠার সম্ভাবনা ইতিহাসে এক নতুন অধ্যায় লিখতে পারে। দোহা সম্মেলনই সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তের শুরু। এবার প্রশ্ন হলো, মুসলিম দেশগুলো কি সত্যি ঐক্যবদ্ধ হয়ে সামরিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী হবে, নাকি কূটনৈতিক জটিলতায় আবারও পিছিয়ে যাবে, যার উত্তরই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের মানচিত্র। ইসরায়েলের ভাঙা ঢাল। একটা যুদ্ধ চলছে, সামনে গাজা, পেছনে ইসরায়েল। আকাশে ড্রোনের গর্জন, মাটিতে বিস্ফোরণের ঝড়। কিন্তু আসল বিস্ফোরণ ঘটছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর ভেতরে, যেখানে ভেঙে পড়ছে সৈন্যদের মনোবল। 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা অভিযানে 20,000 ইসরায়েলি সৈন্য আহত। সংখ্যাটা শুধু একটি পরিসংখ্যান নয়, এটা এক ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে যুদ্ধক্ষেত্রের মতোই ভেতরের যুদ্ধ লড়ছে তারা। আহতদের অর্ধেকই শারীরিকভাবে নয়, মানসিকভাবে বিধ্বস্ত। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 56% সৈন্যের মধ্যে ধরা পড়েছে PTSD, যুদ্ধ পরবর্তী মানসিক আঘাত। এক একজন সৈন্য দিনের আলোতেও রাতের দুঃস্বপ্নে ভুগছে। অনেকের শরীরও আর সাড়া দিচ্ছে না। 99 জন অঙ্গহানিপ্রাপ্ত, 16 জন সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত। যুদ্ধ তাদের থেকে কেড়ে নিয়েছে হাত, পা, এমনকি দাঁড়ানোর ক্ষমতাও। মৃত্যুর থেকেও ভয়ঙ্কর এক শত্রু দাঁড়িয়ে গেছে, আত্মহত্যা। ইসরায়েলি মিডিয়া বলছে, শুধু এই বছরেই প্রায় 20 জন সৈন্য আত্মহত্যা করেছে। IRNA জানাচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আত্মহত্যার সংখ্যা অন্তত 43। এটা প্রমাণ করে ইসরায়েলের সবচেয়ে বড় ক্ষতি ঘটছে যুদ্ধক্ষেত্রে নয়, বরং সৈন্যদের মনের ভেতরে। এদিকে বিভিন্ন ফ্রন্টে 904 জন ইসরায়েলি সেনা নিহত। শুধু 7 অক্টোবরেই প্রাণ গেছে 329 জনের। গাজায় স্থল অভিযানে মরেছে আরও 460 জন। হিজবুল্লাহর আক্রমণে নিহত 29, আর লেবাননের সংঘর্ষে প্রাণ হারিয়েছে 51 জন সৈন্য। প্রতিদিন যেন নতুন কফিন নামছে ইসরায়েলের ঘরে ঘরে। কিন্তু এখানেই থেমে নেই কাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যে দেখা যাচ্ছে, আহতদের 64% রিজার্ভ সৈন্য, মানে যারা সাধারণ জীবন থেকে হঠাৎ টেনে আনা হয়েছে যুদ্ধে। এদের অনেকেই পরিবার ছেড়ে মাঠে, কিন্তু ফেরার পথে তারা হয় দেহে ক্ষত নিয়ে। এখন ইসরায়েল দৌড়াচ্ছে নতুন সমাধানের দিকে। প্রতিরক্ষামন্ত্রী কার্টস আর অর্থমন্ত্রী স্মোট্রিচ গঠন করেছেন একটি জাতীয় কমিটি। নেতৃত্বে থাকবেন অধ্যাপক শ্লোমো মোর ইয়োসেফ। তাদের লক্ষ্য একটা বৃহৎ পুনর্বাসন ব্যবস্থা দাঁড় করানো। কারণ বাস্তবতা হলো, ইসরায়েলের আহত সৈন্যদের সারাতে হাসপাতালের চেয়ে বড় যুদ্ধক্ষেত্র আর কোথাও নেই। কিন্তু প্রশ্ন হলো, যখন সৈন্যরা মানসিকভাবে হেরে যাচ্ছে, যখন শত শত পরিবার কফিন বুকে টেনে নিচ্ছে, তখন যুদ্ধের আসল বিজয়ী কে? ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলা ও হত্যাযজ্ঞের মধ্যে ইসরায়েল সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় চলমান সংঘাতে ইসরায়েলকে অবিচল সমর্থন দিয়ে যাবে তাঁর দেশ। উপত্যকাটি থেকে হামাসকে নির্মূল করার আহ্বানও জানিয়েছেন তিনি।
আরব দেশগুলো কি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিচ্ছে? মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার ঢেউ। দোহায় অনুষ্ঠিত ইসলামিক শীর্ষ সম্মেলনের পর উপসাগরীয় দেশগুলো থেকে এসেছে এক বিশাল ঘোষণা। যদি কেউ এক দেশকে আক্রমণ করে, পুরো উপসাগরীয় অঞ্চল প্রস্তুত প্রতিক্রিয়া দেখাতে। জিসিসি কাতারে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এটিকে সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে। সুপ্রিম কাউন্সিল স্পষ্টভাবে জানিয়েছে, রাষ্ট্রগুলোর নিরাপত্তা অখণ্ড। একজনের উপর আক্রমণ সকলের উপর আক্রমণ। হামলার পর জিসিসি দ্রুত প্রতিরক্ষামূলক অবস্থার মূল্যায়ন করতে দোহায় একটি অসাধারণ অধিবেশন আয়োজন করেছে। হামলার পর জিসিসি দ্রুত প্রতিরক্ষামূলক অবস্থার মূল্যায়ন করতে দোহায় একটি অসাধারণ অধিবেশন আয়োজন করেছে। কাউন্সিল যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা এবং উপসাগরীয় প্রতিরোধ ক্ষমতা সক্রিয় করার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন সামরিক কমান্ডকেও নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থার দ্রুত বাস্তবায়ন করতে। দোহায় ইসরায়েলের হামলা কাতারের মধ্যস্থতা ভূমিকা পুরোপুরি ব্যাহত করেছে। এটি কেবল কাতারের জন্য নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য শঙ্কার সংকেত। এই হামলা গাজায় যুদ্ধবিরতি আয়োজন, বন্দিদশা ও বন্দীদের মুক্তি এবং ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ কমানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। জিসিসি সব দেশের পক্ষ থেকে কাতারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং এর প্রতিক্রিয়ামূলক পদক্ষেপগুলোর পূর্ণ সমর্থন জানিয়েছে। সুপ্রিম কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, এই আক্রমণ মোকাবেলায় কাতারের পাশে জিসিসি রাষ্ট্রের পূর্ণ সংহতি রয়েছে। জোর দিয়ে বলা যায়, জিসিসি রাষ্ট্রের নিরাপত্তা অবিচ্ছেদ্য। জিসিসি সনদ এবং যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুসারে যে কোনো একটির ওপর আক্রমণ তাদের সকলের উপর আক্রমণ। দোহা শীর্ষ সম্মেলনের পর আরব ও মুসলিম নেতারা একটি যৌথ বিবৃতি জারি করেছেন। খসড়া বিবৃতিতে দেশগুলিকে আহ্বান জানানো হয়েছে ইসরায়েলের সাথে সব সম্পর্ক পর্যালোচনা করতে। এছাড়া তারা উল্লেখ করেছে, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড বন্ধ করতে আইনি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। জিসিসি সচিব মার্কিন যুক্তরাষ্ট্রকেও আহ্বান জানিয়েছেন, ইসরায়েলের ওপর প্রভাব ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। এটি ইঙ্গিত দেয় যে মুসলিম দেশগুলো কেবল বক্তব্যে সীমাবদ্ধ থাকছে না, তারা সত্যি একত্রে পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরানের শক্তি ও প্রভাব। ইরানও এই ঐক্যের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। ইরানের সামরিক ও কৌশলগত শক্তি, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্বতন্ত্র গোষ্ঠীর সঙ্গে সংযুক্তি এবং আরব অঞ্চলে তার প্রভাব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কাঠামো হিসেবে কাজ করছে। মুসলিম দেশগুলো একজোট হলে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যই পাল্টে যেতে পারে। কাতারে ইসরায়েলি হামলার পর আরব দেশগুলো এক নতুন অবস্থানে দাঁড়িয়েছে। দোহা সম্মেলনের ঘোষণা কেবল রাজনৈতিক নয়, এটি সামরিক প্রতিশ্রুতি এবং মধ্যপ্রাচ্যের নতুন অধ্যায়ের সূচনা। মুসলিম বিশ্ব কি সত্যিই ঐক্যবদ্ধ হবে, নাকি পশ্চিমা চাপ ও কূটনৈতিক জটিলতায় আবারও থেমে যাবে, যার উত্তরে নির্ধারণ করবে ভবিষ্যতের মধ্যপ্রাচ্য।